প্রবাহ। আচ্ছা, এটা কি লিখিয়েছিলাম আমি তোমাদেরকে, শিরা ধমনী কি কাজ করে? হ্যাঁ ম্যাম, আগের হ্যাঁ দিন ম্যাম, হয়ে গেছে। লিখিয়েছেন রক্তবাহ শেষ হয়ে গেছে। হ্যাঁ ম্যাম। আচ্ছা, দেখো, মানুষের সংবহন তন্ত্র। সংবহন তন্ত্র, তো মানুষের সংবহন তন্ত্র দ্বিচক্রী, দুটি চক্রের মাধ্যমে সম্পন্ন হয়। দুটি চক্রের মাধ্যমে সম্পন্ন হয়। দুটি চক্রের মাধ্যমে সম্পন্ন হয়। সম্পন্ন হয়। ওকে, কি কি? একটা হলো সিস্টেমিক সার্কুলেশন বা সংবহন, আর একটা পালমোনারি সংবহন। আমাদের সংবহন তন্ত্রে কি হয়, একবার রক্ত হৃৎপিণ্ড থেকে ফুসফুসে যায়, আবার ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসে। সো হৃৎপিণ্ড আর ফুসফুস এর মধ্যে একটা সার্কুলেশন চলছে। কি বললাম ভালো করে শুনবে। দুটো চক্রের মাধ্যমে আমাদের সংবহন তন্ত্র গড়ে উঠেছে। একটা হলো যে একবার রক্ত ফুসফুস থেকে হৃৎপিণ্ডে আসে, হৃৎপিণ্ড থেকে আবার সেটা ফুসফুসে যাচ্ছে। এদিকে একটা বলতে পারি আমরা যে ইভেন্ট ঘটছে। আরেকটা ইভেন্ট এদিকে, যে হৃৎপিণ্ড থেকে ব্লাড একবার আমাদের দেহের মধ্যে আসে, দেহের প্রত্যেকটা কলা কোষের মধ্যে পৌঁছাচ্ছে, আবার এই দেহ থেকে হৃৎপিণ্ডে যাচ্ছে। সো দেখো, হৃৎপিণ্ড টুয়ার্ডস বডি, আবার দেহ থেকে আবার যাচ্ছে হৃৎপিণ্ডে। তাহলে এদিকে একটা ইভেন্ট হচ্ছে, দুটো ইভেন্ট হয়ে থাকে। ওকে, তো আমরা একটা নাম দিচ্ছি সিস্টেমিক, আর একটা হচ্ছে পালমোনারি। পালমোনারি সব, যখনই কোনো জায়গাতে পালমোনারি শব্দটা পাবে বুঝে নেবে ফুসফুস। আগেও বলেছি ফুসফুস, তার মানে ফুসফুস আর হৃৎপিণ্ড এই দুটোর মধ্যে যে সংবহনটা হচ্ছে তার নাম পালমোনারি সংবহন বা ফুসফুসীয় সংবহন। আর এদিকে হচ্ছে সিস্টেমিক সংবহন, বাংলাতে সিস্টেমিকই বলা হয়, বাংলা সেরকম নাম নেই। ওকে, তাহলে এখানে আমাদের কি ঘটছে দেখো, ঘটনা বোঝো, এদিকে কি হচ্ছে আর এদিকে কি হচ্ছে। ওকে ম্যাম, কি? ম্যাম একটা কথা বলছি যে ম্যাম, হৃৎপিণ্ডের কপার টিকা ওগুলো পড়াবেন না? না, করাবো না। দেখো, তো সিস্টেমিক সংবহনে কি হচ্ছে, এখানে আমাদের কি ঘটনা ঘটছে দেখো, হৃৎপিণ্ড থেকে একবার যাচ্ছে দেহে, আবার দেহ থেকে হৃৎপিণ্ডে, আবার এদিকে কি হচ্ছে, হৃৎপিণ্ড থেকে লাংস বা ফুসফুস, আবার হৃৎপিণ্ডে আসছে।
দুটো সংবহন। ঠিক আছে, এবার দেখো, যদি কখনো তোমার এমসিকিউ আসে, একটা নোটস রাখবে পরে, যে তোমাকে বলতে পারে মাছের দেহে কি রকমের সংবহন দেখা যায়, মাছের দেহে কি রকম সংবহন দেখা যায়, কি প্রকৃতির, তখন তোমার উত্তরটা হবে এক চক্রী সংবহন, এক চক্রী সংবহন দেখা যায়। ওকে, দেখো এবারে আমরা এই যে দুটো সংবহন ভালো করে বুঝবো যে কিভাবে হয়। সো আমি হ্যাঁ, একটু যেভাবে আগের করে, পেজটা দেখাবেন? ঠিক আছে ম্যাম। হয়ে গেছে। আচ্ছা, দেখো, শুনবে আমি কি বলছি, আমি বলছি যে যেভাবে আমি যা কিছু আঁকবো তোমরা আমার মতো সেম আঁকবে। তোমরা খাতাটাকে একটু এরকম করে নিতে পারো, মানে খাতাটাকে উল্টো করে নাও। তোমরা এভাবে লিখছো তো, এভাবে লিখছো, খাতাটাকে এইভাবে করে নাও, তাহলে সুবিধা হবে লিখতে। যাই হোক, দেখো, প্রথমে আমরা হৃৎপিণ্ডের যে, ওহো, হ্যাঁ, কি করে এখানে টাচ হয়ে গেল, দাঁড়াও, হ্যাঁ 5-10 মিনিট একটু দাঁড়াও, এক্সপোর্ট হয়েছে। যাই হোক, আমি মুখে তোমাদেরকে বলছি যে কিরকম ভাবে হয়। আমরা এখন কি করতে চলেছি, আমরা, হয়ে গেছে, দরকার নেই। প্রথমে তোমাকে এইভাবে করে একটা বক্স করতে হবে। ওকে, একটা বক্স করে নেবে সবাই, আমার সঙ্গে সঙ্গে সবাই করবে। তারপর এইভাবে করে 4টে রুম বানাবে, 4টে রুম বানিয়ে ফেলো। নার্সিং এ ভর্তি হলে সেখানেও তোমার এটা কাজে লাগবে। এভাবে করে 4টে রুম। এটা হলো ডান অলিন্দ, আর এটা হলো বাম অলিন্দ। এটা ডান অলিন্দ, আর একটা হচ্ছে বাম অলিন্দ। এটা আর বাম অলিন্দ। ডান নিলয় থেকে বাম নিলয়ে। ওকে, ব্যাস, এটা হলো আমাদের দেহের প্রত্যেকটা কোষ। এখানে লিখবে বডি।
হলো আমাদের বডি। দেখো এবারে কি হয় দেখবে। সবার এরকমই হয়ে গেছে? হ্যাঁ হ্যাঁ ম্যাম হয়ে গেছে। হ্যাঁ ম্যাম হয়ে গেছে ম্যাম। সরি, হ্যাঁ এখানে তো তোমরা এটা কেউ বুঝতেও পারোনি যে এখানে লাংস হবে। আমরা আর কি করে বুঝবো, তাই না? দেখো তো প্রথমে কি হয়, আমরা যে অক্সিজেনটা গ্রহণ করছি, এই যে অক্সিজেন গ্রহণ করলাম, সেটা কোথায় যায়? আমরা জানি এটা ট্রাকিয়া হয়ে আমাদের ফুসফুসে যায়। আমাদের এই ফুসফুসের বায়ুথলি বা অ্যালভিওলাই সেখানে যায়। সেই অ্যালভিওলাইয়ের মধ্যে রয়েছে বিভিন্ন রক্তজালক, বিভিন্ন রয়েছে রক্তজালক, মানে এক কথা রক্তবাহ বা ব্লাড ভেসেলস। তো সেই ব্লাড ভেসেলস এর মধ্যে আমাদের এই অক্সিজেনটা গিয়ে যুক্ত হয়। তাহলে এই অক্সিজেন সেই ব্লাড ভেসেলস তার সঙ্গে গিয়ে যুক্ত হলো। কিভাবে যুক্ত হয় আমরা সেটাও জানি, যে আরবিসির মধ্যে হিমোগ্লোবিন থাকে, সেখানে চারটে শৃঙ্খল তৈরি করতে পারে, চারটে চেন তৈরি করতে পারে, দিয়ে সেখানে গিয়ে যুক্ত হয় আমাদের এই অক্সিজেন। ব্যাস, তারপর সেটা রক্তবাহের সঙ্গে মিশে যায় বা রক্তবাহে প্রবেশ করে। দেন সেই রক্তবাহ সেই অক্সিজেন যুক্ত রক্তকে এই হৃৎপিণ্ডে নিয়ে আসে ফুসফুস থেকে। তাহলে আমাদের জানতে হবে সেই রক্তবাহটার নাম কি? ফুসফুসীয় শিরা। ফুসফুসীয় শিরা। এবার তুমি ভাবতে পারো যে শিরা, সে অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করছে, ওই যে বলেছিলাম ব্যতিক্রম। ফুসফুসীয় বা পালমোনারি এগুলো হবে ব্যতিক্রম। তো আমাদের প্রথম যে ধাপটা সেটা হলো যে ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত, ফুসফুস থেকে অক্সিজেন যুক্ত রক্ত প্রথমে ফুসফুসীয় শিরার মাধ্যমে আমাদের বাম অলিন্দে প্রবেশ করে। কোথায় প্রবেশ করলো? বাম অলিন্দে প্রবেশ করলো। আশা করি এখানে আর কারো ডাউট নেই। আমাদের বাম অলিন্দে এইভাবে করে আসলো, অ্যারোটা দেখবে পৌঁছালো। বেশ, এবারে বাম অলিন্দ থেকে সেটা বাম নিলয়ে প্রবেশ করবে। বাম অলিন্দ সেখান থেকে বাম নিলয়তে প্রবেশ করলো। এখানেও কারো কোনো ডাউট নেই? বাম নিলয় প্রবেশ করেছে। হ্যালো, হ্যাঁ হ্যালো, হ্যাঁ ম্যাম। হুম 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 হুম। না, এন্ড হয়নি তো, তুমি ঠিক করে দেখো, এন্ড হবে না ক্লাস। ওটা অন্য ক্লাস দেখায়। উফ, ওটা 3-4 দিন আগের ক্লাসগুলো এরকম ওখানে দেখায় ভিউ রেকর্ডিং। তুমি এক কাজ করো, তুমি ওই যে তোমার ইমেলে দেখো, তোমাকে ক্লাসের লিংক পাঠানো হয়েছে। আর যদি তোমার ইমেলে না যায়, এক কাজ করো, তুমি লগ ইন করে আছো তো তোমার অ্যাকাউন্টে, তোমাকে ভিউ রেকর্ডিং দেখাতে মানে তুমি লগ ইন করে আছো। তোমার দেখো বাঁ দিকে ক্লাসের পুরো পুরো লিস্ট দেওয়া আছে। এবার তুমি রুটিন অনুযায়ী দেখে নাও তোমার আজকে কি ক্লাস আছে। তুমি থাকো লাইনে। আমাকে তো রুটিনটাই দেয়নি, আমি প্রতিটা সাবজেক্টে জয়েন হলাম, আমাকে দেখেছি রিকোয়েস্ট অ্যাকসেপ্ট, আমাকে টেলিগ্রামে কোনো গ্রুপ দেখাচ্ছে না, যে টেলিগ্রামে গ্রুপ থেকে জয়েন হবো সেরকমও কিছু দেখাচ্ছে না। আচ্ছা আচ্ছা, থামো থামো, আমি বলছি। তোমাকে ইমেলে সব টেলিগ্রামের লিংক দিয়েছে, কারেক্ট? তুমি সেখানে জয়েন রিকোয়েস্ট পাঠিয়েছো? থামো আমি দেখি, তোমার নাম কি? শিপ্রা ঘোষ। শিপ্রা ঘোষ। দেখো তোমাকে এবার দেখাচ্ছে সব। তুমি রিকোয়েস্ট পাঠিয়েছো 5টা, 6টা 34-এ তুমি রিকোয়েস্ট পাঠিয়েছো। দেখো 6টার পর তো আমাদের অফ হয়ে যায় না, ওই জন্য। ওয়েট, আমি দেখো তোমাকে সবগুলোতে
রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করেছি। আর- থামো থামো, রিল্যাক্স, আমি বলছি তোমাকে সব তুমি কিভাবে ক্লাস করবে। আচ্ছা দেখো, তোমাকে সব গ্রুপে অ্যাড করা হয়েছে। হুম হুম হ্যাঁ, এবার দেখো নোটিশ বোর্ডে রুটিন দেওয়া আছে। আজকে কি বার? আজকে থার্সডে। হ্যাঁ, থার্সডে। দেখো থার্সডে ইংলিশ ক্লাস আছে 7 PM। দেখেছো? নোটিশ বোর্ডে যাও, নোটিশ বোর্ড যে গ্রুপটা আছে। হুম, দেখো রুটিন দেখতে পেয়েছো এবারে মিডিয়াতে গিয়ে একটু উপর দিকে স্ক্রল করো। দেখো পিন করা আছে, একটা মেসেজ পিন করা আছে। ন তারিখে পোস্ট করা হয়েছে, 9 তারিখে, 9th মার্চ। বলছি তোমরা কোন মক টেস্ট গুলো দিতে পারো? পেয়েছো? তাড়াতাড়ি দেখো, আমি ক্লাসে আছি। হ্যাঁ, তুমি বৃহস্পতিবারে আসো, থামো, বৃহস্পতিবারে আসো। আজকে বৃহস্পতিবার 7টার সময় ক্লাস আছে, দেখতে পাচ্ছ? ওকে, নাও গো টু, তুমি যে তোমার প্রোফাইল আছে সেই প্রোফাইলে যাও। আজকে এবার দেখো বাঁদিকে ইংলিশ ক্লাসের লিস্ট আছে, সেখানে দেখবে যে হ্যাঁ, এবার দেখবে সেখানে লেখা আছে আপকামিং ক্লাসেস, বা তোমার হচ্ছে যে ক্লাস হচ্ছে অনগোয়িং ক্লাসেস এরকম দেখাচ্ছে। গিয়ে দেখো, সেখানে জয়েন হও, ঠিক আছে? একবার ঘাটাঘাটি করে তুমি নিজে বুঝে যাবে। হুম, ঠিক আছে। আচ্ছা দেখো, হ্যাঁ কোথায় ছিলাম? এই যে বাম অলিন্দ থেকে বাম নিলয়, এবার আমাদের এই অক্সিজেন যুক্ত, মাথায় রাখতে হবে কেমন এটা কার মাধ্যমে আসলো, ফুসফুসীয় শিরার মাধ্যমে। বলো, বেশ সেম এখানে তাহলে অক্সিজেন যুক্ত রক্তটা আছে, ভালো কথা। এবার এটা আসবে এই বাম নিলয় থেকে, একটা বাম নিলয় থেকে একটা রক্তবাহ গেছে যার নাম হলো মহাধমনী। তাহলে এই দিক থেকে একটা আমাদের ব্লাড ভেসেলস বা রক্তবাহ রেজ হয়েছে বাম নিলয় থেকে, যার নাম হলো কি, এখান থেকে আমরা যদি বলতে চাই, এখানে লিখলাম মহাধমনী, বা ইংরেজিতে বলা হয় অ্যাওর্টা। তাহলে এই মহাধমনী বা অ্যাওর্টা এটাই সব থেকে বড় ধমনী, তাই নাম পড়েছে কি, যে মহাধমনী। তাহলে এই মহাধমনীর মাধ্যমে সেই অক্সিজেন যুক্ত রক্তটা আমাদের কোথায় আসলে এবারে দেখো, এবারে এসেছে আমাদের দেহের প্রত্যেকটা কলাকোষে, ভালো কথা। এবারে আমাদের দেহ থেকে আমাদের দেহ থেকে কি হয় বলতো, ভালো করে শোনো। যখন এই অক্সিজেন দেহের মধ্যে আসবে, দেহের মধ্যে মনে করো যে সেল আছে, সেটা আমরা জানি যে আমাদের দেহের প্রত্যেকটা কলাকোষে আসছে, তার মানে দেহের মধ্যে কি আছে বাবা, সেল আছে। সো এটা মনে করলাম আমরা সেল। ওকে, সো এটা হলো আমাদের সেল। ওকে, তাহলে এই যে সেল, সেলের মধ্যে আমরা জানি কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, হ্যাঁ কি না? কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। এখানে কারো কোনো ডাউট আছে কেন হয়? সেটা আমরা রেসপিরেশন চ্যাপ্টারে পড়েছি যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হয়, তাই তো? এবারে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা সেই রক্তবাহের মধ্যে মিশে যাবে। এবারে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমাদের মহাশিরার মাধ্যমে, এদিকে যখন ছিল মহাধমনী, এবারে আসছে মহাশিরা, মহাশিরা, মহাশিরার মাধ্যমে ডান অলিন্দে প্রবেশ করবে। কোথায় প্রবেশ করবে? ডান অলিন্দে, ডান অলিন্দে প্রবেশ করবে। এখানে কারো কোনো ডাউট আছে?
ম্যাম আরেকবার বলে দিন না। এবার এই ডান অলিন্দ থেকে এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আসবে ডান নিলয়। তাহলে এইভাবে করে দেহ থেকে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত আমাদের মহাশিরা হয়ে, এইটার নাম হলো মহাশিরা, মহাশিরার মাধ্যমে কেমন রক্ত যাচ্ছে? কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবাহিত হলো। এবারে ডান অলিন্দ থেকে সেটা ডান নিলয়ে আসবে। ডান নিলয় থেকে এবারে আরেকটা রক্তবাহ গেছে, যার নাম হলো, এর নাম হচ্ছে ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয় ধমনী, এই ফুসফুসীয় ধমনীর মাধ্যমে উফ লাংসে আসবে। কিসের মাধ্যমে আসে এটা? ফুসফুসীয় ধমনীর মাধ্যমে। এই দিক দিয়ে ব্লাড এদিক হয়ে এইভাবে হয়ে আমাদের ফুসফুসে চলে যাচ্ছে, এন্ড দেন এটা আমাদের দেহ থেকে বেরিয়ে যায়, ফুসফুস হয়। এদিকে অক্সিজেন আমাদের দিকে প্রবেশ করছে, আর এদিকে কার্বন ডাই অক্সাইড ত্যাগ হচ্ছে। এই পুরো প্রসিডিওরে কারো কোনো ডাউট আছে? দেখো, একদিনে তুমি এটা আয়ত্ত করতে পারবে না, একদিনে তুমি এটাকে পুরো মুখস্থ রাখতে পারবে না। তোমাকে এটা বারবার বারবার রিভিশন দিতে হবে, বারবার বারবার পড়তে হবে, তারপর গিয়ে পুরো ব্যাপারটা তোমার কাছে আয়ত্ত হবে। আমারও কিন্তু একদিনে এটা আমি বুঝতে পারিনি যে কোন দিক থেকে কোন দিকে কিভাবে যাচ্ছি, কিন্তু এটা আস্তে 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 করে এটা আয়ত্ত হয়ে গেছে। দেখো, আমি ওভারঅল আরেকবার বলছি, একবার মন দিয়ে শুনে নেবে, একদম এখানে মনোযোগ দাও, অন্য কোথাও মন দিলে কিন্তু পারবে না, অ্যাবসেন্ট মাইন্ড নিয়ে পারবে না কিছু। প্রথমত, অক্সিজেন যুক্ত রক্ত ফুসফুস থেকে ফুসফুসীয় শিরার মাধ্যমে আমাদের দেহের বাঁ দিক মানে বাম অলিন্দে প্রবেশ করে। দেখো, এই জন্য এখান থেকে একটা এমসিকিউ আসে যে আমাদের হৃৎপিণ্ডের কোন দিকে বেশি পরিমাণে, বা এক কথায় বেশি পরিমাণ বাদ দাও, আমাদের হৃৎপিণ্ডের কোন দিকে অক্সিজেন যুক্ত রক্ত থাকে? তখন আসবে বাম দিকে, বাঁ দিকে থাকে অক্সিজেন যুক্ত রক্ত। আর দেখো, এদিকে যা কিছু আছে সব কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত, এদিকেটা হচ্ছে কি আমাদের অক্সিজেন যুক্ত রক্ত। এটা একটু মাথায় রাখতে হবে। দেখো, তাহলে বাম অলিন্দে আসলো, বাম অলিন্দ থেকে এবারে এই অক্সিজেন যুক্ত রক্তটা আবার বাম নিলয়ে প্রবেশ করলো। বাম নিলয় থেকে এই অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনীর মাধ্যমে, এই যে আমি বলছি এই যে এইগুলো, এই প্রত্যেকটা কিন্তু এক একটা রক্তবাহ, মানে এরকম পাইপের মতো, ঠিক আছে, এরকম পাইপের মতো, এরকম পাইপের মতো, যারা রক্তটাকে এভাবে করে পরিবাহিত করে নিয়ে যাচ্ছে। আমি এটা এইভাবে করে বোঝাচ্ছি বোঝানোর জন্য, এক্স্যাক্টলি যে এরকম চারটে ঘোর থাকবে এরকমই দেখতে হবে তা কিন্তু না, কিন্তু ব্যাপারটা এটাই ঘটে, এটা বোঝানোর সুবিধার জন্য। এবার বাম নিলয় থেকে এই অক্সিজেন যুক্ত রক্ত মহাধমনীর মাধ্যমে আমাদের দেহের প্রত্যেকটা কলাকোষে পৌঁছাবে। তো আমাদের দেহের সব জায়গাতে অক্সিজেন আছে। এবারে আমরা জানি যখন দেহে অক্সিজেন আসে তখন আমাদের কোষের মধ্যে রেসপিরেশন বা শ্বসন হয়। একবার প্রথমে আমাদের কি হয় বলতো? গ্লাইকোলাইসিস এন্ড দেন ক্রেবস চক্র। ক্রেবস চক্রে আমরা কি পাই? কার্বন ডাই অক্সাইড পাই, তাই কি না? আমরা কার্বন ডাই অক্সাইড পাই উপজাত বস্তু হিসেবে, আমাদের এনার্জি উৎপন্ন হয়, তো এনার্জি তো আমাদের গ্রোথের কাজে লাগে। আর বাকি এদিকে যে কার্বন ডাই অক্সাইড থাকে, যেটা উপজাত বস্তু, আমাদের কোনো কাজে লাগবে না, তো দেহ থেকে ওটাকে আমরা বর্জন করব। তো দেহ থেকে বর্জন করার জন্য এবারে কি হবে, এই যে উৎপন্ন কার্বন ডাই অক্সাইড সেটা এই দেহের মধ্যে রক্তবাহের সঙ্গে মিশে যাবে। এবারে এই কার্বন ডাই অক্সাইড যুক্তটা কে পরিবহন করে? মহাশিরা। রক্তবাহের নাম তোমাকে মুখস্থ রাখতে হবে যে কে করছে, কে করছে? মহাশিরা।
এবার দেখো, যদি আমি মহাশিরার কথা বলতে চাই, দু রকমের মহাশিরা হয়। এক তো আমাদের দেহের আপার পার্ট, সেখান থেকে যে মহাশিরা আসে তাকে বলা হবে ঊর্ধ্ব মহাশিরা। একটা মানুষ মনে করো যে, এটা মনে করো যে একটা মানুষ, আর এখানে হৃৎপিণ্ড আছে, তাহলে এটা হয়ে যাবে আমাদের আপার পার্ট, আর এটা হবে লোয়ার পার্ট। লোয়ার পার্ট, তো আপার পার্ট লোয়ার পার্ট দু জায়গাতেই কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে। তাহলে একটা সিঙ্গেল মহাশিরা কি সব রক্ত পরিবহন করতে পারবে? নিশ্চয়ই পারবে না, কারণ আমাদের দেহ তো ছোট ছোট না। তার মানে এই মহাশিরা কি হয় মনে রাখবে, মহাশিরা আমি মিশিয়ে দেবো এটা আবার, মহাশিরা দু রকমের হয়। একটা হলো ঊর্ধ্ব মহাশিরা, ঊর্ধ্ব মহাশিরা, আর একটা হলো নিম্ন মহাশিরা। ঊর্ধ্ব মহাশিরা কি করে, আমাদের দেহের যে আপার পার্ট, এই যেমন ধরো মাথার মধ্যেও তো কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হচ্ছে কোষের মধ্যে, সেই মাথার, কানের, মুখের, ঠিক আছে, এই আমাদের গলার, এই যে হাতের, এই সমস্ত গুলো যে কোষের কার্বন ডাই অক্সাইড কে পরিবহন করছে? এই ঊর্ধ্ব মহাশিরা। উপরের দিক এটা, তাই ঊর্ধ্ব মহাশিরা। আর নিচের দিক যেমন কোমর, তারপরে আমাদের পা, ঠিক আছে, ক্ষুদ্রান্ত, পেলভিস, এই সমস্ত এরিয়ার যে সেল, তার মধ্যে যে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হলো সেটাকে পরিবহন করছে, সেটা পরিবহন করছে নিম্ন মহাশিরা। তাহলে যদি আমি বলতে যাই মহাশিরা কত রকমের হয়, মহাশিরা দু রকমের হয়, ঊর্ধ্ব মহাশিরা, নিম্ন মহাশিরা। এবারে দেহ থেকে হৃৎপিণ্ডের ডান অলিন্দে, আচ্ছা এই অবধি হয়ে গেল যে ডান অলিন্দে প্রবেশ করলো মহাশিরা, এটা হলো মহাশিরার রাস্তা। বুঝেছো এটা কি বললাম? এই যে রাস্তাটা, আমি অন্যটা কালার দিচ্ছি, এই কালারটা দিয়ে বুঝবে যে এটা মহাশিরা, এটা হলো মহাশিরা। হ্যাঁ, এটা মহাশিরার রাস্তা, যদি কারো গুলিয়ে যায়। সেম কালার দিচ্ছি এটাকেও, এই দেখো মহাশিরা যাচ্ছে। আচ্ছা আমরা একটা ভালো কাজ করতে পারি, থামো, বাহ অবশ্যই মাথাটা বুদ্ধি ছিল না, এটাকে আমরা ব্লু করে দিই, কারণ এগুলো তো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করছে, এগুলো আমরা ব্লু করে দিই, তাহলে আরো ভালো হবে। আর এই যে এগুলো হলো অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করছে, এগুলো আমরা এটাকে করে দিই রেড কালার। এই কালার দিয়ে বুঝবে যে এগুলো কি বহন করছে। ঠিক আছে, সবাই বুঝতে পেরেছো আমি কি বলতে চাইলাম? হ্যাঁ ম্যাম। এটা তাহলে কি হবে বলো তো, হ্যাঁ, ব্লু কালার, কারণ এগুলো কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত পরিবহন করছে। ব্যাস, খুব সুন্দর হয়েছে, নিজেই নিজের তারিফ করছি, সত্যি ভালো হয়েছে। বেশ, এবারে কি হয়, দেখো এখানে একটা দরজার মতো থাকে, দরজার মতো গঠন থাকে। এইগুলো আবার কেন থাকে সেটা আগে বলি। আমাদের হৃৎপিণ্ড চায় না যে ব্লাড আবার বিপরীতে ফিরে আসুক। ধরে নাও যে এখানে দুটো রুম আছে, মাঝখানে একটা জানলা আছে, ওকে, সো আমি কি করলাম, জানলা দিয়ে এই রুম থেকে ওই রুমে ধরে নাও বেশ কয়েক বালতি আমি জল ঢেলে দিলাম। এবার আমি চাই না সেই জলটা আবার এই রুমে ফিরে আসুক, আমি তো পার করে দিয়েছি। আচ্ছা দেখো, হ্যাঁ কোথা থেকে ছিলাম, আজকে বারবার খালি ফোন টোন আসছে। হ্যাঁ, তো এবারে আমি চাই না যে সেই ব্লাডটা আবার দিকে ফিরে আসুক, কারণ কি আমাদের দেহ বিশুদ্ধ রক্ত আর দূষিত রক্ত যাতে কখনো মিশে না যায় এটার চেষ্টা করে।
এই যে অক্সিজেন যুক্ত যেগুলো আমি রেড কালার দিয়ে দেখিয়েছি এগুলো সব বিশুদ্ধ রক্ত, এগুলো বিশুদ্ধ রক্ত। অক্সিজেন যুক্ত আছে মানে বিশুদ্ধ রক্ত। আর যদি কার্বন ডাই অক্সাইড যুক্ত থাকে তার মানে সেটা হলো দূষিত রক্ত, দূষিত রক্ত। ক্লিয়ার? ওকে, তোমাদের মধ্যে কেউ এটা এক্সপ্লেন করতে পারবে যে কিভাবে এটা স্টার্ট হচ্ছে, কোথায় গিয়ে এন্ড হচ্ছে? এনিওয়ান? প্রত্যেকটা ব্যাচে আমি এটা ধরি এবং কেউ না কেউ ঠিক সুন্দরভাবে উত্তর দেয়। হ্যাঁ ম্যাম, দেখে দেখে বলতে পারবো। হ্যাঁ, দেখে দেখেই বলো। ম্যাম, প্রথমে লাংস থেকে আমাদের O2 যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে বাম অলিন্দে আসলো। বাম অলিন্দ থেকে ওই O2 যুক্ত রক্ত বাম নিলয়ে প্রবেশ করলো। সেখান থেকে মহাধমনির মাধ্যমে ওই O2 যুক্ত রক্ত আমাদের বডিতে এলো। তারপরে আমাদের বডির সেলগুলোতে যে CO2টা থাকে, ওই CO2টা আবার মহাশিরার মাধ্যমে একদম গিয়ে ডান অলিন্দে প্রবেশ করলো। ডান অলিন্দ থেকে তারপরে ডান নিলয়ে আসলো। ডান নিলয় থেকে ওই CO2 যুক্ত রক্ত ফুসফুসীয় শিরার মাধ্যমে এই ধমনির মাধ্যমে আবার লাংসে প্রবেশ করছে। ফুসফুসীয় ধমনির মাধ্যমে সেটা আবার লাংসে প্রবেশ করছে। ব্যাস, এটা হলো গল্প। আর এই গল্পটা তোমার নার্সিংয়েও কাজে লাগবে, তখন তোমাকে এইভাবে একে কেউ বোঝাবে না। এটা যদি একবার মাথায় ঢুকে যায় তাহলে তোমার ওটা সারা জীবন কাজে লাগবে। নিজের শরীরের ব্যাপার এগুলো জানতে হবে। বেশ ভালো বলেছো। এবারে কি দেখো, আমাদের এখানে কি থাকে, বিভিন্ন দরজা বা এরকম জানলার মতো সিস্টেম থাকে। ওই যে বললাম যে ওই রুমের ব্লাড যাতে এই রুমে না ফেরত আসে বা ওই জলটা যাতে এখানে না আসে, এটার কাজ আমাদের এই যে প্রকোষ্ঠগুলো রয়েছে এই প্রকোষ্ঠগুলির মধ্যে কপাটিকা বা ভালভ থাকে। এগুলো জানলার মতো গঠন হয় বা দরজার মতো। কপাট, কপাট বলতে কি বোঝায়? কপাট বলতে বোঝায় জানলা বোঝায়। তো জানলার মতো এরকম গঠন থাকে। তো দেখবে কপাট কেমন হয়, জানলা এরকম ধরনের জানলা হয়, দো পাল্লার জানলা হয়, আবার 3 পাল্লারও জানলা হয়। দেখবে 3 পাল্লারও হয় আবার 2 পাল্লারও হয়। বেশ, তো এটাই আমরা দেখবো। দেখো এখানে একটা কপাটিকা থাকে, একটা করে শুনবে ভালো করে। এখানে একটা কপাটিকা থাকে বাম অলিন্দ আর বাম নিলয়ের মাঝে। এই কপাটিকা বা এই ভালভকে বলা হয় দ্বিপত্র কপাটিকা। কি বলছে এটাকে? দ্বিপত্র কপাটিকা। এই দ্বিপত্র কপাটিকার মাধ্যমে বাম অলিন্দ থেকে বাম নিলয় ব্লাডটা আসছে। এবারে এই দ্বিপত্র কপাটিকায় বাম নিলয়ের যে ব্লাড সেটা যাতে আবার এখানে ফিরে না যায়, বাম অলিন্দে যাতে ব্যাক না করে বা বিপরীত মুখী যাতে প্রবাহ না হয়, সেখানে বাধা সৃষ্টি করে। তাহলে কপাটিকার প্রধান কাজ কি? বিপরীতে রক্ত প্রবাহে বাধা সৃষ্টি করা। ক্লিয়ার? ওকে, এটা বুঝে গেছো। তাহলে একটা কপাটিকা আমাদের ক্লিয়ার হলো। একটা কপাটিকা, আই হোপ সবাই বুঝতে পেরেছো। ছোট করে দিচ্ছি। এখানে একটা কপাটিকা থাকছে। ওকে, তারপর দেখো এই যে আমাদের বাম নিলয় থেকে মহাধমনী বা অ্যাওর্টা এটা বেরিয়েছে। তো এখানেও একটা কপাটিকা থাকে, এই জায়গাতেও একটা কপাটিকা থাকে যা হলো মহাধমনীয় কপাটিকা। তাহলে দুটো কপাটিকা ক্লিয়ার হলো। এখানে একটা থাকছে দ্বিপত্র কপাটিকা আর এখানে থাকলো মহাধমনীয় কপাটিকা। বেশ, এবার এদিকে এসো। এদিকে যখন ডান অলিন্দে প্রবেশ করছে তখন এই যে মহাশিরা, এই মহাশিরা আর ডান অলিন্দ এই দুটোর মাঝে এক ধরনের কপাটিকা থাকছে যাকে আমরা বলছি ইউস্ট্যাচিয়ান কপাটিকা। ইউস্ট্যাচিয়ান কপাটিকা। তাহলে তিনটে ক্লিয়ার হলো? তিনটে। ওকে, এবার দেখো ডান অলিন্দ এবং ডান নিলয় এর মাঝে একটা কপাটিকা থাকে যার নাম হলো ত্রিপত্র বা ট্রাইকাসপিড বা ব্যাস এই দুটো নাম, ট্রাইকাসপিড বা ত্রিপত্র কপাটিকা। চারটে হয়ে গেল। এবার এই যে ডান নিলয় থেকে ফুসফুসীয় ধমনী গেছে, এর মাঝেও একটা কপাটিকা থাকে, এর মাঝে একটা কপাটিকা থাকে। আর দেখো যেহেতু এটার নাম পড়েছে ফুসফুসীয় তাই এটার নাম হয়ে গেছে ফুসফুসীয় কপাটিকা। সিম্পল। তাহলে এটা হলো ফুসফুসীয় কপাটিকা।
5টা সবার ক্লিয়ার? একটা এখানে, তারপরে ম্যাম, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এখানে একটা, এই 5টা। আরেকটা আছে তোমাদের, সেটা আমি পরে বলছি। শেষেরটা কি বললেন ওই ফুসফুসের কপাটিকাটা কাদের মধ্যে আছে? এই যে ডান নিলয় থেকে এটা কে বেরিয়েছে? ফুসফুসীয় ধমনী। ফুসফুসীয়, তোমাদের একটু মনে হয় এখানে গুলিয়ে যাচ্ছে তাই না? আচ্ছা, এক কাজ করি আমি, নামগুলো লিখে লিখে দিচ্ছি। দেবেন। ফুসফুসীয় ধমনীটা আমি এখানে লিখে দিচ্ছি। লিখে দেন। না, এখানে তো লেখানো জায়গা নেই, আমি তো পরে লিখে দেবো, ওই পেজে লিখে দিচ্ছি। এখানে আমি কি করে, এটা তো হিজিবিজি হয়ে যাবে। ঠিক আছে ম্যাম। তোমরাই বলো আমি কোথায় লিখবো এখানে। ম্যাম বাম নিলয় থেকে মহাধমনী লিখে দিই। মহাশিরা, ঠিক আছে, মহাশিরা লিখে দিয়েছি। কার্বন ডাই ম্যাম বাম নিলয় থেকে মহাধমনী পরীক্ষা থাকবে। একদম চুপ, যেটা বলছি সেটা শোনো। কত কথা কিসে তোমাদের? 5টা হয়ে গেছে, এই 5টা আমি এক করে এবার লেখাবো। তো হোয়াইট হোয়াইট, দূষিত রক্ত ও বিশুদ্ধ রক্ত যেন মিশে না যায়, তাই বাধা দেয়। ম্যাম ওখানে একটু রক্ত হবে। দ্বিপত্র বা বাইকাসপিড বা মিট্রাল কপাটিকা কোথায় থাকে এটা? এই তোমরা কি আমি যেরকম এখানে নাম্বারিং দিয়েছি, তোমরা কি এরকম করে নাম্বারিং দিয়েছো?
না ম্যাম না ম্যাম না ম্যাম না না ম্যাম গো, আমি সেরকম নাম্বারিং করে কিন্তু লেখাচ্ছি না, আমি জাস্ট এগুলি এমনি দিয়েছি। নাহলে আমাকে ওরকম সেই নাম্বারিং অনুযায়ী দেখাতে হবে, তো তাই জিজ্ঞেস করছি। ম্যাম আগের পেজটা একটু দেখান। কিভাবে যে তোমরা লেখো বুঝি না। হয়েছে ম্যাম। হয়েছে ম্যাম, এবার আমার হয়নি, আমরা তো এবার ওয়েট করো। দেখো 3 নম্বর, এটা হচ্ছে মহাধমনীয় কপাটিকা। এটাকে বা অটিকও বলা হয়, বারবার কপাটিকা লিখছি না, বুঝে নিও তোমরা। এওটিক, মহাধমনীর সংযোগস্থলে থাকে। কালকের ক্লাসটা এখনো নেই এখানে শিডিউল করা, বলে দেখি তো। বলছিলাম যে রেচন তন্ত্রের ক্লাসটা যদি একটু ওটা সেট করে দিতে। দেখাচ্ছে না তো, তারা একটু শেয়ার করে দিও। হ্যাঁ হ্যাঁ, লেকচার বন্ধ। কালকে 11টায় যেটা আছে। আচ্ছা ঠিক আছে। হুম। হুম। ম্যাম ধমনী কপাটিকা বা ওটা কি লিখেছেন? এওটিক, এওটিক। ওকে ম্যাম।
6 নম্বর একটা লিখেছে থিবেসিয়ান। এই তোমাদের আমি না একটা ক্লাস দিয়েছি মঙ্গলবারে 7টার সময়। হ্যাঁ ম্যাম দেখছি। হ্যাঁ হ্যাঁ ম্যাম, ম্যাম হ্যাঁ দেখেছি। ম্যাম দেখি। ম্যাম জিকে এটা খুব ক্লাসটা ভালো আবার অ্যাড হয়েছে। করা হচ্ছে না? তুই কে ক্লাস করে কি করবে? আরে ওটা এমনি লিখেছে ম্যাম ক্লাসে ছিল বলে হয়তো। ওটা ক্লাসে ছিল বলে হয়তো এমনি লিখেছে। ডাউন হলেন তো। ও এই নতুন যে রুটিন আছে সেখানেও জিকে ক্লাসটা লেখা আছে। হুম। হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। হ্যাঁ হ্যাঁ ম্যাম। ম্যাম। ও ওটা মনে হয় খেয়াল করে নি, তাহলে দিয়ে দিয়েছে। ম্যাম একটা কথা বলবো? ম্যাম ধমনীয় কপাটিকা তারপরে কি লেখা আছে? বলছি আরে পাই না। হ্যাঁ কি বলছো আবার জিজ্ঞেস করো। ধমনীয় বলো। কপাটিকা তারপরে কি লেখা আছে প্রথমেরটা একবারে? এওটিক, এটা অ। ম্যাম একটা কথা ছিল, বলবো? বলো। ম্যাম বলছি, বায়োলজি স্যার আমাদের এক্সাম নেন, তো ওটা যদি কন্টিনিউ হতো খুব ভালো হতো ম্যাম। তোমাদের তো ইয়েতেও এক্সাম হচ্ছে, তোমরা ব্যাচের মক টেস্ট গুলো দাও না। আর ম্যাম তোমাদের দিত। জীববিদ্যা মানব কল্যাণ তো শেষই হয়নি, তাহলে কিভাবে এক্সাম হবে? উনি যে প্রশ্নগুলো তোমাদেরকে করান সেই সেম প্রশ্নগুলো দিয়েই তোমাদের মক টেস্ট গুলো নেক্সট যেগুলো রিসেন্ট পোস্ট করা হয়েছে, যে প্রশ্নগুলো হ্যাঁ ম্যাম। তোমাদেরকে ব্যাচে করাবে সেগুলো তোমাকে যদি এখানে আমরা পুরো সিস্টেমের মাধ্যমে দিয়ে দিই, তাহলে তোমার তো টাইম ম্যানেজমেন্টও হবে। তুমি দেখতে পাবে তোমার কত স্কোর হলো, কত কোথায় কি ভুল হলো, সব তুমি ভালো করে নিজেই তোমার পারফরমেন্স বুঝতে পারবে। তো কোনটা তোমার সুবিধা হবে? তোমার একটা পুরোপুরি লেকচার, যে লেকচারে তুমি জীববিদ্যা মানব কল্যাণ বা অন্য কোনো একটা চ্যাপ্টারের ভালো কনসেপ্ট বুঝতে পারবে, তো সে চ্যাপ্টার মানে ক্লাসের মধ্যে তো এক্সাম নেওয়ার কোনো ব্যাপার নেই, তাই না? আজকে ধরে নাও যে ব্যাচের মক টেস্ট গুলো দেওয়া হয়েছে সেগুলো যদি আমি এখানে করাতাম তোমাদেরকে, আমি পারতাম তো তোমাদেরকে এখানে করাতে? পারতাম। তাহলে আমাদের তো একটা লেকচার শুধু নষ্ট হতো, কারণ সেটা তো তুমি নিজেও মক টেস্ট দিতে পারবে। সেটা আমাকে আগে বোঝাও। ম্যাম একটা ম্যাম আসলে কথা বলছি না, স্যার বলবো? তো এক্সট্রা মানে কোনো একটা টাইম দিয়ে দেয়, আমরা দিয়ে প্রশ্ন দিয়ে দেয়, আমরা দিয়ে দিই, মানে ব্যাচে করাই না। আর এমনি আমরা মক টেস্ট দিই তো ম্যাম। হ্যাঁ তো এই মক টেস্ট গুলো দাও, আর ক্লাসের হ্যাঁ জায়গায় মানে ক্লাস। আপনাদের যে মক টেস্ট গুলো আছে ওগুলো দিয়েছি। আর স্যার ওটা ওই একটা দুটো চ্যাপ্টার বলে দেয়, আমরা সারা সপ্তাহটা ওইটা ভালো করে পড়ে নিই, দিয়ে কোনো একটা টাইমে দিয়ে দেয় হয়তো কোশ্চেনটা, দিয়ে একটু 10 মিনিট মতন টাইম দিয়ে দেয়, দিয়ে আমরা করে আবার স্যারকে ওই ম্যাম আর ছবিগুলো সেন্ড তোমাদেরকে করি। বলছি যথেষ্ট 19 পিডিএফ মক দেওয়া টেস্ট হয়েছে গুলো তো। দিতে পারছি না। দিতে পারছি না তো কবে থেকে বলা হচ্ছে যে যা দিতে পারছি না স্নেহা ম্যামকে একবার ম্যাম জানিয়ে দাও। ভিউ অপশন দেখাচ্ছে, টেস্টে যাচ্ছি, টেস্টে যে নো টেস্ট দেখাচ্ছে। ফুল লেন্থে যাবে, সাবজেক্ট ওয়াইজে যাবে। ম্যাম ওইখানে ফুল থাকে না। লেন্থে গেছিলাম কিন্তু ওখানে হোয়াইট পেজ মানে আসেনি আমাদের এখানে এক্সাম গুলা। কিছুই নাই। ম্যাম এরকম কিছুই তো তোমার নাই কথা ওখানে। ম্যাম না দুই আসলে তিনবার আমার মানে কিছুই দু নাই তিন দিন থেকে ম্যাম ট্রাই ওখানে। করতেছি, আপনি যেদিন থেকে বলেন, কিন্তু আমাদের তো দেখাচ্ছে না। ওই ম্যাম আমি এটা ম্যামকে জানিয়েছিলাম, ম্যাম বললেন যে এখনো নাকি আমাদের নাকি ফুল লেন্থ মক টেস্ট নাকি দেওয়া হয়নি। আমি ম্যামকে পরশুদিন ফোন হ্যাঁ করেছিলাম, কেউ আমার সেটা দেখাচ্ছি। কিন্তু কেউ দিতে পারতেছি না আমার আমরা। ম্যাম দেখাচ্ছে। হ্যাঁ কিন্তু ওখানে 5টা আপলোড করা আছে তো, মক টেস্ট দেখাচ্ছে, আমি খুলেছিলাম আজকে তো ওখানে স্নেহা দেখাচ্ছে তো। ম্যামকে ফোন করে বলো তাহলে। আমি 3 দিন আরে ধরে দিয়েছি ট্রাই আজকে একটা, করছি, দেখো, তো আজকে কিছুই রিসেন্ট দেখাচ্ছে না। দেখো, আমি একটা আজকে দিয়েছি। রিসেন্ট দেখো। আজকে ম্যাম আমি দেখেছি, ক্লাসে তোমার জয়েন স্ক্রিনশট হওয়ার করে আগেও দেখেছি ম্যাম। ক্লাস করার যা ছিল যা দেখাচ্ছে না একবার দেখলাম স্ক্রিনশট করে পাঠাবে। মানে যখন যদি বলেন। এরকম হতেই পারে না, কোথায় প্রথম কথা পাঠাবো ভালো করে শোনো। ম্যাম? আরে আমি কি বলছি এটা শোনো একবার, এত কথা বলো কেন? চুপ করে থাকতে পারো না? এত কথা বলো কেন তোমরা? একটা মানুষ তো কথা বলছে, মক টেস্ট তো দেওয়া হয়েছে, বলছি তো দিতে পারছো না,
স্নেহা ম্যামকে একবার জানাও, দিতে পারবে, মিটে গেল ব্যাপারটা। একই কথা বারবার বারবার। দেখো, তো আমাদের এই যে কপাটিকা গুলো ছিল থিবেসিয়ান কপাটিকা হয়ে গেল। মনে রাখবে যে আমাদের যে হৃৎপিণ্ড, ছোট্ট করে হৃৎপিণ্ড এখানে ড্র করছি, এই যে আমাদের ধরে নাও যে হৃৎপিণ্ড, হৃৎপিণ্ড। এবার এই হৃৎপিণ্ডের পেছনে একটা শিরা থাকে, পেছনে একটা শিরা থাকে। এবার দেখো হৃৎপিণ্ড নিজেও একটা অঙ্গ, আমাদের দেহের যেমন বাকি অঙ্গগুলো আছে ঠিক সেরকমই আমাদের হৃৎপিণ্ড। এবার বাকি প্রত্যেকটা অঙ্গে যেমন অক্সিজেন পৌঁছালে সেখানে কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে, ঠিক একইভাবে এই হৃৎপিণ্ডেরও কার্বন ডাই অক্সাইড উৎপন্ন হবে। সিম্পল। এবার এই কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তটা আমরা জানি সবসময় শিরা পরিবহন করবে। এবার শিরা যে পরিবহন করবে সে কোথায় নিয়ে আসবে? হৃৎপিণ্ডেই নিয়ে আসবে। হৃৎপিণ্ডের কোথায় নিয়ে আসবে? এই যে ডান অলিন্দ রয়েছে আমাদের, ডান অলিন্দেই নিয়ে আসবে, ডান অলিন্দে নিয়ে যাবে। কারণ আমরা জানি আমাদের দেহের সমস্ত কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্ত ডান অলিন্দে একমাত্র প্রবেশ করতে পারে, আর অন্য কোথাও না, একমাত্র ডান অলিন্দে আসবে। সে মহা শিরার মাধ্যমে আসুক বা অন্য কোনো রক্তবাহের মাধ্যমে আসুক না কেন, ডান অলিন্দেই আসবে। এবার হৃৎপিণ্ড যে নিজেও একটা অঙ্গ, হৃৎপিণ্ড নিজেও একটা অঙ্গ। এবার এই অঙ্গের মধ্যে কার্বন ডাই অক্সাইড যুক্ত রক্তগুলো সৃষ্টি হলো। এবার এই কার্বন ডাই অক্সাইড রক্ত আমাদের ডান অলিন্দে আসবে। কার মাধ্যমে আসবে? থিবেস করোনারি সাইনাস। এই যে শিরাটা, এই শিরাটার নাম হলো করোনারি সাইনাস, করোনারি সাইনাস। ওকে, তো এই করোনারি সাইনাসের মাধ্যমে আমাদের হৃৎপিণ্ডে যে দূষিত রক্ত সৃষ্টি হয় সেই দূষিত রক্ত প্রবেশ করে। সিম্পল। তো এই করোনারি সাইনাস এবং এই যে ডান অলিন্দ, যেহেতু ডান অলিন্দেই নিয়ে আসে, সো তাদের মাঝখানে একটা সংযোগ স্থল থাকে এবং কপাটিকা থাকে। কি কপাটিকা থাকে? থিবেসিয়ান কপাটিকা। 2021 সালে এএনএম জিএনএম পরীক্ষাতে এটা এসেছিল, তাই এটা বলছি। চলো, তাহলে এই অবধি হয়ে গেল। এবার দেখো আমাদের হৃৎপিণ্ডে এই ভালভ থাকে এবং তার পাশাপাশি কিছু জাংশনাল টিস্যু থাকে, বা এগুলোকে বলা হয় সংযোগী কলা। এই যে জাংশনাল টিস্যু বা সংযোগী কলা, এইগুলি কি কাজ করে? আমাদের দেহে হৃৎপিণ্ডের মধ্যে স্পন্দন সৃষ্টি করে, হৃৎপিণ্ডের মধ্যে স্পন্দন সৃষ্টি করে। এই স্পন্দন সৃষ্টির ফলে হৃৎপিণ্ড সংকোচন এবং প্রসারণে সক্ষম হয়। এই যে যেমন আমি বললাম যে এখানে বাম নিলয় থেকে দেহের মধ্যে রক্ত যাচ্ছে, কারেক্ট? তো বাম নিলয় কি এমনি এমনি দেহের মধ্যে রক্ত পাঠাতে পারবে? না, পারবে না। বাম নিলয় অত্যন্ত মজবুত এবং শক্তিশালী হয়, বাম নিলয় অত্যন্ত মজবুত এবং শক্তিশালী হয়। এবং এটা একটা বলতে পারি আমরা একটা যেমন ফোর্স সৃষ্টি হয়, যেমন সাপোজ তুমি তোমার চাকায় ধরো না যে হাওয়া নেই, সাইকেলের চাকায়, তো তুমি সেখানে হাওয়া ভরতে যাচ্ছ, তোমাকে যথেষ্ট পরিমাণে কিন্তু একটা চাপ সৃষ্টি করবে। সেই চাপ সৃষ্টি করলে তবেই বাম নিলয় থেকে তোমার দেহের মধ্যে এই রক্তটা পৌঁছাবে। তো বাম নিলয় এরকম কি কাজ করে? বাম নিলয় একটা চাপের সৃষ্টি করে। একবার সে সংকুচিত হয়, ধরে নাও যে এখানে তার মধ্যে অনেকটা ব্লাড চলে এসেছে, সাপোজ এটা একটা বেলুন, একটা বেলুন। এবার এই বেলুনের মধ্যে কি আছে? আমাদের ব্লাড আছে। সো আমি চাইছি এই ব্লাডটাকে ছড়িয়ে দিতে, সো আমাকে কি করতে হবে? এটাকে একবার সংকুচিত করতে হবে। এইভাবে করে যখন আমি সংকুচিত করবো তখন এটা ছড়িয়ে ছিটিয়ে সব জায়গাতে যাবে। একইভাবে সেম বাম নিলয় এভাবে সংকুচিত হয়। এই যে সংকুচিত হয় এর ফলে কি হয়? আমাদের হৃৎপিণ্ডের মধ্যে স্পন্দন সৃষ্টি হয়, হৃৎপিণ্ডের মধ্যে স্পন্দন সৃষ্টি হয়, একটা একে অপরের সাথে এগুলো জড়িত। এই যে স্পন্দন সৃষ্টি হয় এবং সেখানে কে হেল্প করে? সংযোগী কলা, সংযোগী কলা বা জাংশনাল টিস্যু। তো সেই জাংশনাল টিস্যু গুলো আমরা এবারে স্টাডি করব। তো খাতায় লিখবে সংযোগী কলা, কলা। ওকে, 1 নম্বর লিখবে হলো এস এ নোড, এস এ নোড বা
সাইনোএট্রিয়াল নোড, সাইনোএট্রিয়াল নোড, সিম্পল সাইনোএট্রিয়াল নোড। ওকে, এটা কোথায় থাকে? আমাদের ডান অলিন্দের যে ঊর্ধ্ব মহাশিরা, ডান অলিন্দ, এই ডান অলিন্দের যে ঊর্ধ্ব মহাশিরা, এই যে ডান অলিন্দ এর এখানে রয়েছে ঊর্ধ্ব মহাশিরা। থামো, একটা ছবি দিয়ে আমি দেখাচ্ছি। একটা ছবি ছিল, সেটা কোথায় ছবিটা রাখলাম? এই যে এই ছবিতে বুঝতে পারবে যে এটা হলো ডান অলিন্দ, এটা হলো বাম অলিন্দ, এটা ডান নিলয়, এটা হলো বাম নিলয়। এই যে ডান অলিন্দ রয়েছে এখানে একটু ছোট করে দেখতে পাবে যে এখানে এই ব্ল্যাক কালার দিয়ে দেখতে পাচ্ছ যে একটা সুতোর মতো বেরিয়েছে, একটা সুতোর মতো গঠন বেরিয়েছে। তো এক কথায় এই যে এসএ নোট, এই যে এসএ নোট এর উপরে দেখো, এই যে এই জায়গাটা যেখানে আমি হাত দিয়েছি তার উপরের দিকে এখানটা এবার এসো, এই জায়গাতে একটা নোট রয়েছে। এবং এটা কোন জায়গাতে রয়েছে? এটা হলো ঊর্ধ্ব মহাশিরা। ওই যে বললাম আপার পার্ট থেকে আমাদের কার্বন ডাই অক্সাইড যুক্ত বহন করে ঊর্ধ্ব মহাশিরা। তো এই এসএ নোট ডান অলিন্দের ঊর্ধ্ব মহাশিরার নিকটে অবস্থান করে। এবারে এই এসএ নোট থেকে কি হয়, এরকম সূক্ষ্ম তন্তু জাতীয় এক প্রকারের গঠন সৃষ্টি হয় যাকে আমরা বলবো এভি নোট। এখানে মিশে গেছে, ছিল এভি নোট। তাহলে এটা হলো এভি নোট। এখানেই পুরো সংযোগে গুলো ভালো করে বুঝে নেবে, আর কোনো চাপ থাকবে না। থামো, ওকে, দেখো এখানে হলো এভি নোট আর এটা হলো এসএ নোট, এটা এভি নোট। তাহলে এসএ নোট থেকে আস্তে আস্তে করে এভি নোট সৃষ্টি হয়। এসএ নোট মিনিটে প্রায় 70 থেকে 78 বার স্পন্দন সৃষ্টি করে, 70 থেকে 78 বার এসএ নোট এসএ নোট স্পন্দন সৃষ্টি করে। তারপর এসএ নোট থেকে এভি নোট সৃষ্টি হয়। এভি নোটও সেম এই ডান অলিন্দেই থাকে, ডান অলিন্দের যে অন্তঃগাত্র, এই অন্তঃগাত্রে অবস্থান করে এভি নোট। এভি নোট থেকে এবারে এইভাবে করে তন্তু বেরিয়ে যাচ্ছে, এগুলোকে বলা হয় বান্ডেল অফ হিজ। তাহলে এভি নোট থেকে যে কলা সৃষ্টি হয় তার নাম হলো বান্ডেল অফ হিজ বা হিজের বান্ডেল, হিজের বান্ডেল, হিজের বান্ডেল। সংযোগী গুলো টোটাল 4টা আছে। একটা হলো এসএ নোট, যেটা 1 নম্বরে বললাম, তারপরে আছে এভি নোট হলো, দেন এভি নোট থেকে সৃষ্টি হলো হিজের বান্ডিল। এই হিজের বান্ডিল গুলো ডান দিকে এবং বাম দিকে বিভক্ত হয়ে যায়, ডান দিকে এবং বাম দিকে বিভক্ত হয়ে যায়। এই যে কালো কালার দিয়ে এইভাবে করে চলে আসে, এটা হলো আমাদের হিজের বান্ডিল। ভালো কথা। এবারে এই হিজের বান্ডিল গুলো ফার্দার আরো সূক্ষ্ম সূক্ষ্ম তন্তুর মতো ছড়িয়ে থাকে। এই যে সূক্ষ্ম সূক্ষ্ম আমি যেগুলো এবারে ড্র করছি এগুলোকে বলা হয় পারকিনজি তন্তু। কি বলা হয় এগুলোকে? 4 নম্বরে আসছে আমাদের পারকিনজি তন্তু, পারকিনজি তন্তু। ব্যাস, তাহলে 4টে আমরা টোটাল এখানে সংযোগী কলা পাচ্ছি। একটা এগুলো হলো প্রধান, আরেকটা আছে যেটা তো লাগে না, এই এসএ নোড আর এভি নোডের মাঝে একটা থাকে আন্তঃনোডীয়। তো এই 4টে তোমরা মনে রাখবে, এসএ নোট, এভি নোট, তারপরে আসে হিজের বান্ডিল, তারপরে আসে পারকিনজি তন্তু। এসএ নোট হলো 70 থেকে 78 বার স্পন্দন সৃষ্টি করে, তাই এটাকে বলা হয় ন্যাচারাল পেসমেকার, ন্যাচারাল পেসমেকার বলা হয়। মানে যে স্পন্দন সৃষ্টি করছে তাই এটা পেসমেকার। এবারে ধরে নাও যে আমার কাছে দুটো পেন আছে, আমার কাছে দুটো মনে করো যে পেন আছে, একটা পেন কাজ না করলে আমার আরেকটা পেন কাজ করবে, এটা ধরো আমার অপশনাল, আমি সবসময় এটা দিয়ে কাজ করি।
তো এটা যখন আমার থাকবে না বা নষ্ট হয়ে যাবে, খারাপ হয়ে যাবে, তখন আমার এই পেনটা কাজে লাগবে, হ্যাঁ কি না? তো ঠিক এরকম যখন আমাদের এসএ নোট খারাপ হয়ে যাবে, যদি এসএ নোট খারাপ হয়ে যায়, এই এসএ নোট খারাপ হয়ে গেলে কে কাজ করবে? এভি নোট কাজ করবে। আর এভি নোট প্রায় ওই রকম ধরে নেওয়া হচ্ছে মোটামুটি 40 বারের মতো স্পন্দন সৃষ্টি করে, 40-50 বার। তারপরে আসে হিজের বান্ডিল, এরাও ওরকমই, খুব বেশি না, 40 বারের মতো সৃষ্টি করতে পারে। পারকিনজি তন্তু অনেক কম, ওই মনে করো যে 30 বারের মতো স্পন্দন সৃষ্টি করতে পারে। তো এগুলো আমরা অবস্থানগুলো লিখবো আর কাজগুলো লিখবো। বেশ, যেহেতু এসএ নোট খারাপ হয়ে গেলে এই এভি নোট কাজ করে, তাই এভি নোটকে বলা হয় রিজার্ভ। এটা রিজার্ভ থাকে, যেমন এই পেনটা বললাম আমার রিজার্ভ আছে, ঠিক সেরকম এভি নোট হলো রিজার্ভ পেসমেকার। তাহলে পরীক্ষা যদি আসে রিজার্ভ পেসমেকার কাকে বলা হয়, কি বলবে? এভি নোটকে রিজার্ভ পেসমেকার বলা হয়। সিম্পল। চলো এবারে আমরা লিখি। কোথায় ছিলাম? এখানে, হ্যাঁ। লিখবো যে ডান অলিন্দের ডান অলিন্দে ডান অলিন্দে ঊর্ধ্ব মহাশিরার নিকট অবস্থান করে। হলো? আচ্ছা, আর কি বললাম? এটা 70 থেকে 78 বার স্পন্দন সৃষ্টি করে। স্পন্দন সৃষ্টি করে। তারপর আচ্ছা, এটিকে ন্যাচারাল পেসমেকার বা প্রাকৃতিক পেসমেকার বলা হয়। ঠিক আছে, সবার লেখা হয়েছে এটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম, হ্যাঁ ম্যাম হয়ে গেছে। ঠিক আছে, চলো এরপর আছে এভি নোট। খাতায় লিখবে এভি নোট। ম্যাম একটু আরেকবার দেখান না। হয়ে গেলে বলবে। হয়ে গেছে ম্যাম। এভি নোট বা অ্যাট্রিও ভেন্ট্রিকুলার নোড। আগে লিখবো আমরা যে অবস্থান কোথায়। এটাও সেম বললাম, ডান অলিন্দের
আন্ত অলিন্দ পর্দার পেছনে আন্ত অলিন্দ পর্দার পেছনে করোনারি সাইনাস ছিদ্রের নিকট অবস্থান করে। করে। চল্লিশ থেকে 60 বার স্পন্দন সৃষ্টি করে। তারপর এস এ নোট খারাপ হলে এভি নোট কাজ করে। একে রিজার্ভ পেসমেকার বলা হয়। রিজার্ভ পেসমেকার বলা হয়। হয়েছে? হ্যাঁ ম্যাম হয়ে গেছে। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। ম্যাম হ্যালো ম্যাম হ্যাঁ বলো। ম্যাম বলছি যে একটা কোশ্চেন ছিল, অনেকেই বলে যে কৃত্রিম পেসমেকার মানে বসানো হয়, মানে ওইটা কোন মানে হৃৎপিণ্ডের কোন অংশটা খারাপ হয়ে গেলে বসানো হয়? অনেক সময় ইসিজি করতে গেলে বলে যে কৃত্রিম পেসমেকার আছে কি না। ডান অলিন্দেই বসানো হয়। এস এ নোট খারাপ হয়ে গেলে, এস এ নোট যদি কারো খারাপ হয়ে যায় তখন তাকে আর্টিফিশিয়াল ভাবে তার পেসমেকার বসাতে হবে। ঠিক আছে ম্যাম। 3 নাম্বার লিখবে যে হিজের আপনি যে বান্ডিল। নাম্বার লেখাচ্ছেন 1 2 3 গুলো, না ওই ছবিটা নাম্বার অনুযায়ী লেখাচ্ছেন? বুঝলাম না। হ্যাঁ এই যে 1 2 3 নাম্বার গুলো দিচ্ছেন না, এগুলো কি ওইখানে যে 1 2 3 নাম্বার দিয়েছেন ওই হিসেবে লেখাচ্ছেন এই নাম্বার গুলো? হ্যাঁ ওই হিসাবেই লেখাচ্ছি। হিজের বান্ডিল এভি নোট নিচের দিকে বিস্তৃত হয়ে দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। 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 আচ্ছা নিচের নিলয়ের দিকে লেখো। হ্যাঁ নিলয়ের দিকে তবে দুটি ভাগে বিভক্ত হয়ে যায়। একটা ডান নিলয়ের দিকে, ডান নিলয়ের দিকে, আর একটা যায় হলো বাম নিলয়ের দিকে।
বাম নিলয়ের দিকে, ডান দিকে এটা বাম দিকে যায়। চল্লিশ বার, আচ্ছা লিখেছিলাম রিজার্ভ পেসমেকার বলা হয়। আচ্ছা হ্যাঁ ঠিক আছে, 40 বার হৃদস্পন্দন সৃষ্টি করে। সৃষ্টি করে। পাঁচ নম্বর লিখবো হলো পারকিনসি তন্তু। একটি উভয় বীজের বান্ডিল থেকে সৃষ্টি হয়ে ক্যাপিলারি পেশি পর্যন্ত বিস্তৃত থাকে। 30 থেকে 40 বার হৃদস্পন্দন সৃষ্টি করে। লিখেছ? হয়ে গেছে এটা? হ্যাঁ ম্যাম। ম্যাম দেখো, মানুষের হৃৎপিণ্ড অবিরাম সংকুচিত এবং প্রসারিত হয়ে হৃৎপিণ্ডের মধ্যে তথা সারা দেহে রক্তে সংবহন করে। হৃৎপিণ্ডের এই স্বতঃস্ফূর্ত সংকোচনকে বলা হয় সিস্টল এবং স্বতঃস্ফূর্তভাবে প্রসারণকে বলা হয় ডায়াস্টল। অলিন্দ যখন সিস্টল হয়, নিলয় তখন ডায়াস্টল অবস্থায় থাকে, আবার নিলয় যখন সিস্টল থাকে, অলিন্দ তখন ডায়াস্টল অবস্থাতে থাকে। এটা আমরা লিখবো এবার একটু, যে সেম যে কথাগুলো বললাম একটু আমরা শব্দ দিয়ে লিখি। মানুষের হৃৎপিণ্ড প্রতিনিয়ত সংকুচিত ও প্রসারিত হওয়ার মাধ্যমে সারা দেহে ছড়িয়ে যায়, সারা দেহে ছড়িয়ে দেয়।
লিখলে? হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম। হ্যাঁ ম্যাম হয়ে গেছে। ঠিক আছে, দেখো মনে রাখবে যে হৃৎপিণ্ডের সংকোচনকে বলা হয় সিস্টল। আর হৃৎপিণ্ডের প্রসারণকে বলা হয় ডায়াস্টল। যখন অলিন্দের সিস্টল হয় তখন নিলয়ের ডায়াস্টল হয়। আবার যখন অলিন্দের ডায়াস্টল হয় তখন নিলয়ের সিস্টল হয়। ব্যাস, এই কয়েকটা বিষয় মনে রাখতে হবে। সবাই লিখেছে এটা? হ্যাঁ ম্যাম। ওকে, তো দেখো প্রতি মিনিটে প্রায় 78 বার হৃদস্পন্দন হয়। প্রতি মিনিটে, নেক্সট লাইন লিখবে যে প্রতি মিনিটে প্রায় 78 বার হৃদস্পন্দন হয়। বেশ, এবার দেখো 1 মিনিট মানে 60 সেকেন্ড, তাই তো? তাহলে 78 বার হয়। 1 মিনিটে কতবার হয়? 78 বার। 60 দিয়ে যদি আমরা ভাগ করি তাহলে আমরা পাবো 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড। 0.8 সেকেন্ড। তার মানে এই 0.8 সেকেন্ড যে আছে, এই সময়কালকে বলা হয় হৃদচক্রের সময়কাল। আমাদের হৃৎপিণ্ডের, আচ্ছা, মানে বোঝা যাচ্ছে হৃদচক্রের সময়কাল। ঠিক আছে? হৃদচক্রের এটা এমনি জাস্ট নোটস করে রাখবে এমসিকিউর জন্য। তোমাদের ক্লাস 10-এ এটার ব্যাপারে অত ডিটেলিং নেই, তাই আমি এটা বলছি না। 0.8 সেকেন্ড এই সময়টা তোমরা মনে রাখবে। আচ্ছা, এটা তো উল্টো হয়ে গেল। তো তোমাকে হচ্ছে যে এই 60/78 করতে হতো। আমি ভুল করেছি, হ্যাঁ? আচ্ছা, এটাকে আমি 72 ধরে, তাহলে সুবিধা হবে। 72। আচ্ছা, আমি 72 করলে কি হিসাবটা মিলছে?
ম্যাম 75 করলে হচ্ছে। তাহলে 75 দিই। এটা সুবিধার জন্য, হ্যাঁ, এটা কোনো এক্সাক্ট না। দেখো অনেক বইতে তোমার 72 থাকতে পারে, অনেক জায়গায় থাকতে পারে। এটা হিসাবে সুবিধার জন্য আমরা গড়ে বললাম 75 বা 77 বলছি। ব্যাস, এবার মিলবে। সবাই লিখেছো এটা? হ্যাঁ ম্যাম। হ্যাঁ বেশ। এবারে দেখো নেক্সট আসছে সিস্টোলিক চাপ আর ডায়াস্টোলিক চাপ। খাতায় লিখবে হলো যে রক্তচাপ দু ধরনের হয়। রক্তচাপ কাকে বলে আগে সেটা লিখি। মনে হয় কারো মাইকটা অন আছে, প্লিজ মাইকটা অফ করে দেবে। যখন এই হৃৎপিণ্ডের প্রকোষ্ঠ থেকে রক্ত বাহের মাধ্যমে রক্ত প্রবাহিত হয়, ধরে নাও যে এটা হলো একটা রক্তবাহ। জাস্ট মনে করো যে এটা হলো রক্তবাহ। রক্তবাহ এর মধ্যে দিয়ে আমাদের ব্লাড প্রবাহিত হচ্ছে। কি হচ্ছে? আমাদের রক্তবাহ প্রবাহিত হচ্ছে। কেউ কিছু বলছো? তো যখন এই রক্তবাহের মধ্যে দিয়ে রক্ত প্রবাহিত হয় তখন কি হয় বলতো? এই যে আহ রক্তটা রয়েছে, এই যে রক্তবাহের যে দেওয়ালগুলো রয়েছে মানে প্রাচীর, এই প্রাচীরগুলোর মধ্যে একটা চাপের সৃষ্টি করে, একটা চাপ সৃষ্টি করে। নর্মালি ভাবো না যে তুমি ধরো বেলুন ফলাচ্ছ, তুমি বেলুন যত ফলাবে তত কিন্তু বেলুনের যে বাউন্ডারিটা আছে বা যে কি বলতে পারি আমরা, যে ধারগুলো আছে, সেখানে কিন্তু ওটা আমরা যে হাওয়া দিচ্ছি তার চাপ সৃষ্টি করছে, তখন আস্তে আস্তে সেটা ফুলে যাচ্ছে। চাপ না পেলে কি করে ফুলছে? তো আমরা হাওয়া দিয়ে চাপ সৃষ্টি করছি। তো ঠিক একইভাবে মনে করো একটা জলের পাইপ আছে, পাইপের মধ্যে দিয়ে জল যাচ্ছে, তাহলে পাইপের যে গাঁথরগুলো আছে বা দেওয়ালগুলো আছে সেখানে তো চাপ সৃষ্টি হচ্ছে। তো ঠিক একইভাবে আমাদের এটা রক্তবাহ, যখন রক্তবাহের মধ্য দিয়ে রক্ত প্রবাহিত হয় তখন সেই গাত্রের মধ্যে একটা চাপের সৃষ্টি করে। এই চাপকেই বলা হয় কি? রক্তচাপ। কি বলা হয়? রক্তচাপ বলা হয়। ওকে, এবার এই রক্তচাপ দু রকমের হয়। একটা সিস্টলিক চাপ, যখন সিস্টল হয় মানে যখন হৃৎপিণ্ড সংকুচিত হয়। এবার এই যে হৃৎপিণ্ডের সংকোচন, প্রধানত মনে রাখবে বাম নিলয়ে সংকোচন হয়। এই সংকোচনটা করতে কার বেশি টাইম লাগে? বাম নিলয়, কারণ বাম নিলয় থেকে মহাধমনী বেরিয়েছে। আর এই বাম নিলয় থেকে মহাধমনী আমাদের সারা দেহে রক্ত পরিবহন করছে। এখানকার মধ্যে সব থেকে রেসপন্সিবিলিটি কার বেশি দেখো তো? বাম নিলয়, কারণ বাম নিলয় এই অক্সিজেন যুক্ত রক্ত পরিবহন করে আমাদের দেহের মধ্যে। এই কারণে বাম নিলয় সব থেকে বেশি শক্তিশালী, মজবুত হয়। মায়োকার্ডিয়াম বাম নিলয়ে বেশি পরিমাণে থাকে। তারপরে আসে ডান নিলয়। ডান নিলয় কার্বন ডাই অক্সাইড যুক্ত এই দূষিত রক্ত ফুসফুসীয় ধমনির মাধ্যমে লাংসে পাঠায়। তো বাম নিলয় সব থেকে বেশি কাজ করে। তারপর ডান নিলয়। এই বাম নিলয় আর ডান নিলয় কিভাবে এই রক্তকে প্রেরণ করে বা পাঠায়? সংকোচনের মাধ্যমে। এই যে সংকোচন হয় মানে যে সিস্টল, তো সিস্টলের সময় কি হয় দেখো, মনে করো যে এটা আমাদের মহাধমনী, এই যে রক্তবাহটা এটা হলো মহাধমনী, এর মধ্য দিয়ে আমাদের অক্সিজেন যুক্ত রক্ত যাচ্ছে। ভালো কথা। এবারে এই মহাধমনীর দেওয়ালগুলিতে এই রক্তটা সর্বোচ্চ, ভালো করে শুনবে, সর্বোচ্চ মানে সব থেকে বেশি সর্বোচ্চ যে চাপ সৃষ্টি করবে তাকে বলা হবে সিস্টোলিক চাপ। এবং দেখা গেছে সর্বোচ্চ কত চাপ সৃষ্টি করে? 120। 120 চাপ সৃষ্টি করে mmHg। 120। আর তারপর আসে যে যত কম, সব থেকে সর্বনিম্ন যে চাপ সৃষ্টি করে তাকে বলা হবে যে সেটা ডায়াস্টলিক চাপ। তাহলে একবার সিস্টোলিক চাপ, আরেকটা হচ্ছে ডায়াস্টলিক চাপ। এই সিস্টোলিক চাপ এবং ডায়াস্টলিক চাপ এই দুটোকে একসঙ্গে বলা হয় ব্লাড প্রেসার বা বিপি বা রক্তচাপ। ঠিক আছে, চলো তাহলে এটাই আমরা এখানে লিখিব। তো রক্তচাপ দেখলাম যে দু রকমের হয়। রক্তচাপ দুই ধরনের হয়। কি কি?
এক তো হলো সিস্টোলিক চাপ, আর একটা হলো ডায়াস্টোলিক চাপ। এটা হলো সর্বোচ্চ ধমনীর গায়ে গাত্রে সর্বনিম্ন সর্বনিম্ন যে চাপ সৃষ্টি করে তাকে বলছে ডায়াস্টোলিক চাপ। তো ব্লাড প্রেশারকে আমরা কিভাবে লিখতে পারি? 20/80 mmHg। এটা বড় হাতে লিখবে, মিলিমিটার পার মার্কারি, মিলিমিটার পার মার্কারি। এটা এইচ এখানে হলো মার্কারি বা পারদ, আর মানে হলো মিলিমিটার। যাই হোক, তোমার একক পরীক্ষায় আসবে না, এইটা তোমাকে মনে রাখতে হবে যে স্বাভাবিক ব্লাড প্রেশার। তাহলে এই যে উপরের যে চাপটা রয়েছে এটা কি বলতো? এটা হলো সিস্টোলিক চাপ, আর এই যে 80 সর্বনিম্ন এটা হলো ডায়াস্টোলিক চাপ। বুঝতে পেরেছো? ঠিক আছে, তাহলে আজকে আমাদের এই সার্কুলেশন শেষ হলো। এটা আমাদের ফাইনাল লেকচার ছিল। পরের দিন কবে ক্লাস আছে? আবার মঙ্গলবার। তো পরের মঙ্গলবার 7টার সময় আমরা রেচনতন্ত্র, এই রেচনতন্ত্র পড়বো। আর তোমরা একটা কাজও করতে পারো, কালকে আমার ইউটিউবে একটা ক্লাস আছে রেচনতন্ত্র, ফার্স্ট লেকচারটা আমি ইউটিউবে করাবো। সো তোমরা যদি করে নিতে পারো তাহলে আমি তোমাদেরকে মঙ্গলবার একবার লেকচার 2টা করাবো। তো তোমরা আমাকে একবার জানিয়ে দিও, ঠিক আছে? তো তোমরা করবে কিনা। যদি করে নাও কালকের ক্লাসটা, কাল 11টার সময়, কাল সকালবেলা আছে, সকালবেলা আছে 11টার সময়। ম্যাম করে নেব। আচ্ছা ম্যাম, করে নিলে ঠিক খুব আছে ভালো। ম্যাম, করে নেব। মানে রেকর্ডিংটা তো থাকবে, পরে করে নেবো, তখন হ্যাঁ, তো করতে ইউটিউবে থেকে যাবে, তুমি যখন খুশি করে নিতে পারবে। তাহলে তোমরা একটু এগিয়ে থাকবে আর কি, আমাদেরকে তাড়াতাড়ি তো শেষ করতে হবে। ঠিক আছে। হ্যাঁ ম্যাম। ঠিক আছে। লিঙ্কটা দেওয়া যাবে তো?